নমস্কার, সঙ্গীত অ্যান্ড স্বাস্থ্য উইথ কল্যাণরাজ চ্যানেলে আমাদের আজকের নেক্সট এপিসোড। এবং আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লো ব্যাক পেন। লো ব্যাক পেন অনেক মানুষেরই একটা সমস্যা। তো সেজন্য আবারও আমরা আজকে পেয়ে গেছি ডক্টর দিবাকর বাসুকে। তো তার কাছ থেকে জেনে নেবো যে লো ব্যাক পেন মূলত কী কী কারণে হয়, কাদের হয়, এবং এর থেকে নিরাময়ের উপায় কী। নমস্কার। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমাদের আলোচ্য আমাদের পিঠের ব্যথা এবং তার প্রতিকার। তো ব্যথা তো অনেক কারণেই হয়, অনেক রকমভাবে হয়, বিভিন্ন কারণে হয়, বিভিন্ন রকমের ডিজেনারেশন দেখা যায়, অটোইমিউন ডিজিজ দেখা যায়। তো আজকে আমরা তিনটে ডিজেনারেটিভ চেঞ্জের সম্বন্ধে বলবো, অর্থাৎ নিজে নিজেই হয়ে গেছে আমাদের লাইফস্টাইলটা ঠিক থাকবার কারণে, ঠিক না থাকবার কারণে আমাদের এই ডিফর্মিটিটা এসে গেছে। যেমন আমরা প্রথমেই বলি, কাইফোসিস নামে একটা রোগ হয়। কাইফোসিসটা একটু ব্যাখ্যা করি। কাইফোসিস হচ্ছে আমরা যখন হাঁটি, অনেক বয়স্ক মানুষকে বা অনেক কম বয়স্ক মানুষকেও দেখা গেছে তিনি সামনে একটু করে ঝুঁকে যাচ্ছেন, এই ঝুঁকে যাচ্ছেন, ঝুঁকতে 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 একটা সময় তিনি লাঠি নিয়ে চলছেন, যতক্ষণ চলছেন যেখানেই যান না কেন তিনি ওই ঝুঁকে থাকবেন, অর্থাৎ তার মেরুদণ্ডটা সামনের দিকে ঝুঁকে গেছে। ব্যথা হয়। এখন এই ব্যথা হচ্ছে এখান থেকে আমরা সাধারণত যেটা পেয়ে অভ্যস্ত, পিছনে একটা বেল্ট লাগিয়ে দেওয়া হয়, একটা লাম্বার বেল্ট লাগিয়ে দেওয়া, একটু চাপা থাকে, সোজা করা যায় না, কিছু ব্যথার ওষুধ চলে, সঙ্গে ক্যালসিয়াম চলে। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যে এই অবস্থার জন্য দায়ী দুটো মাসলের ডিসব্যালেন্স। কেমন বলি, সেই জায়গাটা হচ্ছে আমাদের সামনের যে পেক্টোরালিস মেজর মাইনর আছে, অর্থাৎ বুকের যে সামনের পেশিগুলো সেটা স্টিফ হয়ে গেছে, যে কোনো কারণেই হোক, অতিরিক্ত কাজ করবার জন্যই হোক বা আমার পশ্চাৎ ঠিক রাখবার জন্যই হোক, যে কোনো কারণে এই সামনের জায়গাটা স্টিফ হয়ে গেছে, ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক করতে পারছে না, এ টানছে একদম আমার ওই মেরুদণ্ডকে ওখান থেকে। এবং নিম্ন পিঠের যে পেশিগুলো, সেই পেশিগুলো দুর্বল হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে বেরোতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। ফিজিওথেরাপিস্ট আপনাকে দুটো কাজ করে দেবেন। প্রথমত এই চেস্ট মাসেলটাকে নারিশ করবেন, অর্থাৎ এটাকে স্ট্রেচিং করিয়ে করিয়ে করিয়ে, টেকনিক আছে, নির্দিষ্ট পরিমাণ টেকনিক আছে, সেই টেকনিকের সাহায্যে এটাকে নরম করাবেন, সঙ্গে সঙ্গে শক্তিটা ঠিকঠাক থাকবে। উল্টো দিকে কোমরটা যদি ঠিক না করা যায়, অর্থাৎ নিম্ন পিঠের যে পেশিগুলো দুর্বল হয়েছে, ভীষণভাবে দুর্বল, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। তাকে আস্তে আস্তে শক্তি দান করে 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 এক্সারসাইজের মাধ্যমেই শক্তি আনা সম্ভব, সম্পূর্ণভাবেই সম্ভব। এবং এই কাজটা করে পেশেন্ট বিশেষে খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে নিরাময় সম্ভব, যদি প্রথম দিকে আমাদের কাছে কেউ এসে পৌঁছন। আচ্ছা, লো ব্যাক পেনের তো অনেক রকম রয়েছে, একই রকম তো নয়, অনেক ভাগ রয়েছে। তা আমরা শুনে থাকি লর্ডোসিস বলে একটি টার্ম। তো লর্ডোসিস ব্যাপারটা কি? খুব ব্যথা যখন হয় তখন পেশেন্টরা আসেন, তার এক্সরে করে দেখা যায় তার লর্ডোসিস খুব আমজনতার খুব বেশি রকমভাবে দেখা যায়। খুব ব্যথা হয়, আস্তে আস্তে একটা ডিফর্মিটির দিকে এগোতে থাকে। এর প্রধান কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। অর্থাৎ আমি আগের দিনে বলেছিলাম যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান, প্রত্যেকটি মাসলকে আমাকে অ্যাক্টিভেট রাখতে হবে, অর্থাৎ সচল রাখতে হবে। যদি সচল না থাকে, যেটা বেশি কাজ করবে সে ঠিকঠাক থাকবে, অতিরিক্ত কাজ করলে সেখানে টেন্সড হয়ে যাবে, অর্থাৎ স্টিফনেস চলে আসবে, সেখানেও ব্যথা হবে। আর যদি কোনো অর্গান, কোনো মাসল আমি দীর্ঘদিন কাজ না করে থাকি, উল্টো দিকের কাজ করতে থাকি, তখন যেটা হবে সেটা হচ্ছে সেই মাসলটা ডেভিয়েট হয়ে যাবে। ডেভিয়েট হয়ে যাবে মানে কি, দুর্বল হয়ে পড়বে, আস্তে আস্তে তার আকারটাও কমে যাবে, তার কাজকর্ম করবার ক্ষমতাটাও কমে যাবে। তো এইখানটায় লর্ডোসিসের ক্ষেত্রে আমরা দেখেছি ওবেসিটি একটা কারণ। দীর্ঘক্ষণ আমি চেয়ারে বসে কাজ করছি, কম্পিউটার জব করছি,
বা পাবলিক ডিলিং করছি, আমার কিন্তু সামনের দিকে যেটুকু হচ্ছে সেখানে কিন্তু আমার এই পিঠের কোনো ওই পেশিগুলো কাজ করতে পারছে না। তো তখন যেটা হয়, এটা একটা কারণ। তাহলে ওবেসিটি রইল, দীর্ঘক্ষণ আমার এই পেশিগুলোকে সচল না করবার জন্য রোগটা হলো। কিন্তু যেটা হয় সেটা বললে মনে হয় আপনাদের সুবিধে হবে অনেকটাই। কাজটা কিভাবে করা যায়, মানে আপনার যিনি ফিজিওথেরাপিস্ট বা ডাক্তার, তাকে যদি একটু আপনি বলে দেন যে যে আসলে তো আমার এটা হয়েছে লর্ডোসিস, মানে আমার অ্যাবডোমিনাল যে পেশিগুলো রয়েছে, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস নামে একটা পেশি, মানে এখানে একটা পেশি থাকে। এই পেশিটা কিন্তু ওই যে আমাদের যে লাম্বার বেল্টগুলো আছে না, ওই রকম দেখতে পাচ্ছি আমরা, নিচেও টাকাটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে। মানে যদি আমরা ছবি দেখি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, সেই অ্যাবডোমিনিস পেশিটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, অর্থাৎ আমি পেটের কোনো কাজ করছি না। এক নম্বর। সঙ্গে সঙ্গে তাহলে শক্ত হলো কোনটা? উল্টো দিকেও থাকতে হবে, এটা দুর্বল, এটা শক্ত হবে। তো সেটা হচ্ছে আমার লো ব্যাক মাসলস যেগুলো আছে, সেই মাসলগুলো আমার দুর্বল হয়েছে, এই শক্তিশালী হয়েছে, মানে স্টিফ হয়ে গেছে। এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে, ব্যথার ওষুধ আপনার নিরাময় সাহায্য করবে না, ব্যথার ওষুধ আপনাকে সেরে দেবে না। একটা লাম্বার বেল্ট আপনাকে একটু সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু আপনার সেরে দেবে না, রোগটা কিন্তু রয়েই গেল। এখান থেকে বেরোতে গেলে আপনার যেটা করা উচিত, আমি ফিজিওথেরাপিস্টদের উদ্দেশ্যে বারবারে বলবো, সাধারণ রোগীদের বলবো, আপনারা এই অ্যাবডোমিনাল যে মাসলটা আছে, এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটাকে শক্তিশালী করুন দিনের পর দিন। এটা একটা প্রসেস, একদিনে হবে না, কিন্তু একদিন হবে। সেটা কতদিন? প্রশ্নটা আসতেই পারে। 1 মাস, 2 মাস, 3 মাস। 3 মাসে আপনার ব্যথার ওষুধও নেওয়ার কথা ভাববেনও না, আর এই কার্ভেচারটাও আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। আর সঙ্গে সঙ্গে লো ব্যাক মাসলস যেগুলো আছে, সেই মাসলগুলোকে একটু আপনার স্ট্রেচিং করতে হবে। সেটা ফিজিওথেরাপিস্ট ঠিক করিয়ে দেবেন। আপনার ডাক্তারবাবুকে বলে ফিজিওথেরাপিস্টের কাছে গেলে কি করতে হবে ডাক্তারবাবু বলে দেবেন। স্ট্রেচিংটা কিন্তু আপনার মাস্ট। এটা স্ট্রেচিং হলো, এর তো শক্তি ছিলই, এই শক্তিটা ঠিকঠাক থাকলো, সঙ্গে সঙ্গে আমার এই অ্যাবডোমিনাল যে পেশিটা, যে আমার ভুঁড়ি হয়ে গেছে বা নেক্সট আরেকটা বিষয়, স্কোলিওসিস বলে কেন হয় এবং সেটি হলে কি সিমটম এবং নিরাময়ের উপায়টা কি, সেটা। স্কোলিওসিস নিরাময় করতে গেলে আপনাকে জানতে হবে কি হয়েছে। স্কোলিওসিস মানে আমার মেরুদণ্ডটা সোজা ছিল, এর কার্ভেচারগুলো কমে গেল, তার মানে আমার সেখানে লর্ডোসিস দেখা দিল, সামনের দিকে ঝুঁকে গেল, তখন সেটাকে আমরা কাইফোসিস বললাম। কিন্তু এই মেরুদণ্ডটা যদি এই সোজা আসছিল, সোজা এসে একটা দিকে খানিকটা বেঁকে গেল, কিছুটা কার্ভ হয়ে গেল, একটা দিকে গর্ত হয়ে গেল, আর একটা দিকে এরকম পিঠ দিয়ে উঁচু হয়ে গেল, প্রচন্ড ব্যথা হয়। মেরুদণ্ড যদি এরকম করে সরে যায়, একদিকটা বেঁকে যায়, তখন প্রচন্ড ব্যথা তো হয়ই। দিনের পর দিন সেই ব্যথার ওষুধ খেয়েই যেতে হতো এতদিন। কিন্তু নতুন আইনে আমরা দেখতে পেয়েছি, নতুন আইন মানে কি, আমাদের এই এটাকে নিরাময়ের জায়গাটা, সেই নিরাময়ের জায়গাটা হচ্ছে আগে লোকেট করা কেন হলো। দীর্ঘদিন যদি আমরা একটা দিকে হেলে কাজ করি, একটা দিকে হেলে কাজ করি, এবং সেই কাজটা অনেক দিন ধরে চলতে থাকে, কারণ ওই মেরুদণ্ডটি ওই জায়গাটায় একদিকে হেলে গেছে। আর কি, আর যে পিঠের যে মাংসপেশিগুলো, সেই মাংসপেশিগুলো আমি যথেষ্ট খাটিয়ে নিচ্ছি না, অর্থাৎ আমি এক্সারসাইজ করছি না। তো এক্সারসাইজ না করলে আমরা তো জানি একটা জায়গায় যে মাসলটা দীর্ঘদিন অকেজ হয়ে পড়ে থাকবে, সে ডেভিয়েট করবে, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তার কার্যক্ষমতা হ্রাস পাবে বা কমে যাবে। আবার উল্টো দিকে যে পেশিটা আমার বেশি কাজ করছে, সে উন্নত হবে। তো এক্ষেত্রে তাই হলো, যেদিকটা আপনার হেলে গেল সেদিকে যে মাংসপেশিগুলো, এটা ছবি দেখলে দেখা যাবে, আমরা দেখাবো ভিডিওতে, ছবি দেখলে দেখা যাবে যে মাংসপেশির একটা জায়গায় যেন জড় পাকিয়ে আছে। এই জট পাকিয়ে থাকার জন্য একটা দিকে একদম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে দুর্বল, একটা দিকে হেলে আছে। উল্টো দিকের মাংসপেশি বেশ রসে বসে, বেশ স্বাস্থ্যসম্মতভাবেই স্থির রয়েছেন, অতি শক্তিশালী, অর্থাৎ তার স্বাস্থ্যটা যথেষ্ট ভালো। এদিকটা কিন্তু বেঁকে আছে, একটা জড়ভরত হয়ে আছে, ব্যথা হচ্ছে প্রচন্ড। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। কি এক্সারসাইজ করতে হবে সেটা ডাক্তারবাবু বলবেন ভায়া ফিজিওথেরাপিস্ট। এখানে যেটা হয়, আমি ফিজিওথেরাপিস্টের উদ্দেশ্যে আবার বলবো, এখানে দুটো মাসলের উপরে কাজ করতে হবে। সেই দুটো মাসল হচ্ছে সোয়াস মাসলস।
সোয়াস মাসেলসের নাম আমরা শুনে ফেলেছি অলরেডি। আমাদের এই লাম্বার থেকে তৈরি হয়ে একদম থাইয়ের সামনে পর্যন্ত চলে গেছে একটা ডিপ মাসেল। এই মাসেলটা সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে মাল্টিফিডাস মাসেল নামে একটা মাসেল আছে, যেটা আর কি আমার ওই শিরদাঁড়ার নিচের দিক দিয়ে পুরো পাশ দিয়ে চলে গেছে। এই মাল্টিফিডাস মাসেলটা দীর্ঘদিন যদি কাজ না করে তবে সে দুর্বল হবে, এটাকে শক্তিশালী করতে হবে। তো এই দুটো মাসেলকে শক্তিশালী করা, সোয়াস মাসেলটাকে একটু স্টিমুলেট করা, তাকে স্ট্রেচিং করে এই জায়গাটা থেকে কিন্তু আমরা রেহাই পেতেই পারি। আর সর্বোপরি বলবো, আপনার প্রত্যেকটা পেশিকে যথেষ্ট উন্নত করবার জন্য প্রত্যেকটা পেশিকে রেগুলার বেসিসে কিছু কাজ করতে দিন, কাজ করিয়ে নিন। কারণ আমরা জানি কাজ করতে করতে সেটা উন্নত হয়, সেটা সুস্থ স্বাভাবিক থাকে। কাজ না করলে ঠিক তার উল্টো হয়, দিনকে দিন আস্তে 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 সেটা ক্ষয়প্রাপ্ত হয়, তার কাজ করবার ক্ষমতা হারায়। যেমন আমাদের যখন লেজ ছিল তখন তো যারা কাজ করতো ল্যামার্ক থিওরি, অ্যাজ পার ল্যামার্ক, তিনি বলেছেন কাজ না করলে সেটা ক্ষয়প্রাপ্ত হবে, ডেভিয়েট হবে। আর কাজ করলে মাংসপেশি শুধু নয়, জিরাফের গলাটাও লম্বা হয়ে যেতে পারে অতিরিক্ত কাজ করতে করতে করতে, বছরের পর বছর করতে করতে। এবার বোঝা গেল কোথায় স্কোলিওসিসের চিকিৎসা শুধু সার্জারি নয়, সার্জারি তো অনেক ব্যয়বহুল এবং সেটাতে সমস্যাও আছে। পেন কিলার আপনার সমস্যার সমাধান হতে পারে না, একটা লাম্বার বেল্ট আপনার সমস্যার সমাধান হতে পারে না। আগে এটাকে ঠিক করে নিন, স্কোলিওসিস খুব কম সময় হতে পারে। এই বার্তাটা আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাইছি। কতদিন সময় লাগতে পারে এটা বলে আমাকে একটু বিপদে ফেলে দেওয়া হলো, কেস টু কেস ভ্যারি করে। তবে সাধারণত আমি বলে থাকি, যদি তিনি ঠিকঠাক কাজ করতে থাকেন, সপ্তাহে নির্দিষ্ট দিনে তিনি ঠিকঠাকভাবে কাজটা করতে পারেন, স্মার্টলি করতে পারেন। আমি নিজে নিজে করছি, হয়তো সারা জীবনও লেগে যেতে পারে, ঠিক নাও হতে পারে। বা একজন শুধুমাত্র একজন ফিজিওথেরাপিস্টকে রিক্রুট করেছি, তিনিও করে যাচ্ছেন, আপনিও ঠিক আছেন, ইরেগুলারলি করছেন, সেক্ষেত্রে বলা সম্ভব নয়। তবে মডারেট টু সিভিয়ার কেসে দেখেছি মোটামুটি মাস তিনেক সময়টা যথেষ্ট।